হ্যালো এভরিওয়ান। আজকে ঠিক করেছি যে আরও কয়েকটা ঘর ঝাড়ার আছে, তো আজকে ঠিক করেছি সব তো শর্ট ভিডিওতে দেখাই ঘর ঝাড়াগুলো, কারণ প্রচুর কাজ থাকে। কিন্তু আজকে আমি যত কষ্টই হোক একটুখানি ল্যান্ডস্কেপে করার চেষ্টা করব, মানে এই ভিডিওটা আমি চেষ্টা করছি লং ভিডিওতে দিতে। তো বাবানদের ঘরটা তো তোমরা দেখেইছো, এখন অনেকটাই ফাঁকা রয়েছে ওদের ঘরটা। হ্যাঁ, আর এখানে প্রচুর রোদও আসছে, কিন্তু ঘরটার মধ্যে না ফ্যান নেই, কিন্তু তবুও আমি ওদেরকে আজকে এই ঘরটা একটু বসতে দিয়েছি, বাইরে থেকে হাওয়া টাওয়া আসবে। তো এই ঘরটায় ওরা একটু আজকে বসবে, দেখো বসে পড়ছে। আর এখানে বই খাতাও রয়েছে, কিছু আঁকা টাকার হলে করবে। আমি ততক্ষণে আমাদের মেন ঘরটা, যেটা আমার একবার অলরেডি ঝাড়া হয়ে গেছে ভালো মতো, কিন্তু সেটা যেহেতু কয়েক দিন আগে ঝেড়েছিলাম, আবার একটু ধুলো লাগছে, তো অন্য ঘরগুলো ঝাড়বো বলে ওই ঘরটাও আরেকবার ঝেড়ে নেব। তো আজকে ওই কারণে ভিডিওটা থাকছে ল্যান্ডস্কেপে, যতটা পারছি লং ভিডিওতে এটা মানে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, বেশি কথা বলবো না, এবার কাজ শুরু করে দিই। তো ওদের তো আমি বসিয়ে দিয়েছিলাম এখানে ড্রয়িং খাতা, আর এই রং ঠং দিয়ে বসিয়ে দিয়েছি। আর ড্রয়িং খাতা, রং এগুলো দিয়ে বসালে ওরা একটু বেশি সময় ধরে বসে থাকে। যাই হোক, আমাকে কিন্তু এই দিন ওরা খুবই ডিস্টার্ব করেছে, কারণ আমাকে যেহেতু এই ঘরটার সাথে সাথে আরও অনেক জায়গা পরিষ্কার করার কাজটা নিতে হয়েছে, ওদেরকে অনেকটা সময় থাকতে হয়েছে। আর ভীষণ পরিমাণে দুটো বাচ্চার সাথে থাকলে, দুটো বাচ্চা কেন, একটা বাচ্চা থাকলেও সেই বাচ্চা এক জায়গায় রেখে ঘরের এই ক্লিনিংয়ের কাজ করাটা কতটা টাফ, সেটা যারা মানে মায়েরা একা থাকে নিউক্লিয়ার ফ্যামিলিতে তারা বুঝবে। শাশুড়ি অথবা কোনো হেল্পিং হ্যান্ড থাকলে সেটা হয়তো বুঝবে না। আবার যারা আমার মতো, মানে এতটুকু হেল্পিং হ্যান্ড বলতে কিচ্ছু নেই, যেখানে হয়তো হাজব্যান্ডকে বারবার করে ডাকতে হচ্ছে, ওরও তো কাজ থাকে, তো সেইগুলোর ক্ষেত্রে তারা এটা ফিল করতে পারবে। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু একটু বড় হচ্ছে, তোমরা অবশ্যই ব্লগটা একটু দেখো, কারণ আমি কিন্তু এই কাজগুলো করার সাথে সাথে আমি ব্লগটাও বানাতে থেকেছি। আর এটা করতে অনেকটা টাফ সময়ে পেরোতে হয়, কারণ হচ্ছে আমাকে বারবার করে ক্যামেরার প্রপোর্শনটা চেঞ্জ করতে হচ্ছে, আমাকে মাথায় রাখতে হচ্ছে যে আমি যে কাজটা করছি তার শেষে ক্যামেরাটায় আমার কাজগুলো উঠছে, তো ওই কারণে বারবার কিন্তু ধ্যানটা চলে যাচ্ছে ক্যামেরার দিকে। তো কাজ করতে গিয়ে আমাকে তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে, তো তার সাথে এই কাজটাও আমাকে করে যেতে হচ্ছে। তো প্লিজ তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো। যাই হোক, এই যে আমি প্রথমত ফ্যান পরিষ্কার করে নিলাম, আর ফ্যানটা কিন্তু আমার পরিষ্কার করতে হচ্ছিলই। এখন যখন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এখন কিন্তু আমাদের নতুন ফ্যান কেনা হয়ে গেছে, এই দুদিন আগেই কিনলাম। কিন্তু এই সময়টা আমাদের নতুন ফ্যান কেনা ছিল না। এই ফ্যানটায় একটা প্রবলেম হয় যে সামান্যতম ময়লা পড়লেও ফ্যানটা কিন্তু খুবই আস্তে চলতো, ভীষণই প্রবলেম হচ্ছিল যার জন্য। তারপরে যাই হোক, আমার যে কাঠের যে মানে এই যে খাটটা, এই খাটটাকেও পরিষ্কার করলাম। খাট পরিষ্কারের পর চলে গেছিলাম ড্রেসিং টেবিল পরিষ্কার করতে। আর ওই যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ একটা পোর্শন, তোমরা আমার বাড়িতে আমার খাটটা নিশ্চয়ই দেখেইছো বিভিন্ন শর্ট ব্লগে এবং বড় ব্লগে। সেখানে এই খাটটা কিন্তু আমার কেনা হয়েছিল যখন ছোটু হবে সেই সময়, কারণ আমরা কিন্তু সেই সময় বা তার আগে আগে বাড়ি চেঞ্জ করেছিলাম। তো প্রথমত আমরা তো ভাইজ্যাগ থেকে এসে রবীন্দ্রপল্লীর বাড়িতে ছিলাম, আমাদের কোনো খাট বা কিছু কেনার প্রয়োজন পড়েনি। একটা ডাবল ডোরের ফ্রিজ আমরা তখন কিনেছিলাম, আর মোটামুটি সমস্ত কিছু আমরা বিক্রি করে দিয়েই চলে এসেছিলাম ভাইজ্যাগ থেকে। এবার অনেক কিছু আবার নিয়ে এসেছি, যেটা হচ্ছে বাবানের একটা আলমারি রয়েছে এখনও পর্যন্ত। সেই আলমারিটা ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম, 8,000 টাকা মতো দাম নিয়েছিল, কি 8,500 টাকার দাম নিয়েছিল। ইঞ্জিনিয়ারিং উডের সে আলমারিটা আমার ভীষণই পছন্দের ছিল, অনেক মানে শখের একটা আলমারি ছিল বাবানের ওই আলমারিটা, ওটা নিয়ে এসেছিলাম। আমার শখের একটা ড্রেসিং টেবিল ছিল, যেটা কিনা ভেঙে এসেছিলো, সেটা পর্যন্ত আনার পরে মানে ওটাকে আমি দীর্ঘদিন ইউজ করেছি, কারণ ওটার প্রতি একটা ভালোবাসা ছিল। এখনও পর্যন্ত ওটার ভাঙা অংশটা রবীন্দ্রপল্লীর বাড়িতে রয়েছে। তারপরে যাই হোক, আমাদের কিন্তু এখানে এসে খুব একটা কিছু চেঞ্জ করতে হয়নি, কারণ রবীন্দ্রপল্লীর বাড়িতে অলরেডি আলমারি, খাট এগুলো তো সবই রয়েছে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে আমাদের যখন বাড়িটা চেঞ্জ করতে হয় সেই সময় এইগুলো তো আমরা খাট বা আলমারি এগুলো নিয়ে আসিনি। তো যেখানে আমরা বাড়ি চেঞ্জ করেছিলাম সেখানে কিন্তু আমার খাট, ড্রেসিং টেবিল, আলমারি এগুলোর প্রয়োজন ছিল। তখন এই খাটটা, এই ড্রেসিং টেবিলটা আর সাদার উপরে রেড ফ্লাওয়ার বা রেড রোজের স্টিকার বসানো বা ওই ডিজাইন করা, অ্যাকচুয়ালি স্টিকারটা কিন্তু আমরা বসাইনি, ওটা ওরকম ডিজাইনই ছিল ওই আলমারিটার। তো ওই যে
তৈরি করা এরকম একটা ডিজাইনের সুন্দর আলমারি, এই সমস্ত কিছু, তার সাথে আমার টি টেবিলটা, এই 4টে জিনিস কিনেছিলাম বাড়ি চেঞ্জ করার পর, রবীন্দ্রপল্লী থেকে যখন আমরা বাড়ি চেঞ্জ করি। তারপরে এতগুলো বছর ধরে কিন্তু এইগুলো আমরা ব্যবহার করছি। যাই হোক, ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর দেখো আমার এই যে দরজাটাকে দেখে বা ক্যামেরায় দেখে হয়তো বুঝতে পারবে না, তাও কিছুটা বোঝা যায় যে কি পরিমাণ ধুলো পড়ে। আমি জানি না এই ঘরটায় কেন এত ধুলো পড়ে। অ্যাকচুয়ালি রান্নাঘরের পাশে এই ঘরটা, এবং তার সাথে সাথে যদি জানলা খোলা হয় বা দরজা খোলা হয়, বাইরে কিন্তু মাঠ, মানে বিস্তীর্ণ মাঠ, সেখানে চাষবাস হয়, সেখানে কিন্তু কোনো রকম বাইরের দূষণ বা বাইরের পলিউশন আসার কথা নয়, কিন্তু প্রচণ্ড ধুলো হয়। এই ধুলোগুলো সাধারণত হয় আমাদের এই বিল্ডিংটাতেও, কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ চলছে। তারপরে আমাদের এই আমি যে অ্যাপার্টমেন্টে থাকি বা যে তোমার কমপ্লেক্সের মধ্যে থাকি, সেখানে প্রচুর বিল্ডিং রয়েছে। এবার প্রত্যেকটা বিল্ডিং নতুন নতুন তৈরি হচ্ছে, আমাদের বিল্ডিংটাও কিন্তু নতুন। তো এই কারণে ওখান থেকে নানান ধুলো, তারপরে সিমেন্টের ধুলো, তারপরে মাঠে যে চাষবাস হয় সেখান থেকেও মাটি ধুলো, সেগুলো মিশে এসে, কারণ এখানে প্রচুর হাওয়া হয়, তো তার জন্য আমার এই ঘরটা প্রচণ্ড ধুলো পড়ে। মানে আমি যেটা বুঝতে পারছি, অন্তত 15 দিন অন্তর না হলেও 1 মাস অন্তর অন্তর এই ঘরটা, বিশেষ করে যে ঘরটায় আমরা থাকি সেই ঘরটা পরিষ্কার করতেই হবে। 1 মাস অন্তর যদি এই ঘরটা আমরা পরিষ্কার না করি, তাহলে এই ঘরে ঝুল পড়বে, ধুলো পড়বে। আর আমি যেটা বুঝলাম, যেটা এই বাড়িতে এসে, যে অনেক সময় হয় না, অনেক বাড়িতে ঝুল পড়ে যায় তাড়াতাড়ি, তার জন্য রেগুলারলি যদি ঘরটাকে ঝাড়া যায়, তাহলে কিন্তু, মানে জাস্ট ঘর ঝাড়া, আমি আসবাবপত্র বা এসব কিছু বলছি না, জাস্ট যদি ঘরটাকে ঝাড়া যায়, তাহলে ঘরের ধুলোগুলো উড়ে গিয়ে কোথাও ঝুল হিসেবে জমা হবে না। এটা তো আছেই। এই হোক, কাজের মধ্যে দিয়ে অনেক অভিজ্ঞতাই লাভ করা যায় কাজ নিয়ে। তো এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে এটা বাঙ্গি। তো আমরা অ্যাকচুয়ালি পেঁপেটা কেটেছিলাম, নতুন একটা পেঁপে আনা হয়েছিল, পাকা পেঁপে, কিন্তু এটা শক্ত এসছিল। যাই হোক, কেটে ফেলা হয়েছে যেহেতু, সেটার মধ্যে চিনি দিয়ে বাচ্চাদের দিয়েছিলাম, ওরা বেশি খায়নি, আমাদেরই খেয়ে নিতে হয়েছে। তারপরে শুভ্র রান্না করতে নিয়েছিল চিকেন লেগ পিস, কারণ কাজ বেশি পড়লে তখন আবার খুব খিদেও পেয়ে যায়। তখন গিয়ে ওকে আমি বললাম যে আজকে চিকেনটাই রান্না করো, তো ওই কারণে ও চিকেনটাই রান্না করতে নিয়েছিল। ও একদিকে রান্না করছিল আর আমি কাজ করছিলাম। আজকে আমি ঘর ঝাড়ছি আর শুভ্র মাংস রান্না করছে, চিকেন লেগ পিস। মাংস ভাত করছে শুভ্র। মাংস ভাত খাওয়ার জন্য আজকে আমাদের চিকেন লেগ পিস, আর লেগ পিস আনিয়েছি হচ্ছে অনলাইনে, মানে অনেকগুলো বেশি টাকা দিয়ে 5 পিস লেগ পিস পেয়েছি। যাই হোক, হ্যাঁ সে তো, হ্যাঁ এখন তো নেই, কিন্তু আমি সেটা না, কথাটা হচ্ছে যে বাইরে থেকেই চিকেন আনা যেত, কিন্তু আজকে তো মানে খেতেও হবে, এদিকে বাইরে যাওয়ার মতো অবস্থা নেই, তো ওই কারণে ব্লিঙ্কিট হচ্ছে ভরসা, 5 মিনিটে চলে আসে, 5-10 মিনিটে। তো এখন চিকেনটা রান্না হবে, ফ্লেমটা বাড়াও, জিনিসটাকে কষাতে হবে। তো যাই হোক, এটা যখন একটু কষে আসবে তখন দেখাবো, ঠিক আছে? আপাতত ঢেকে দিয়ে কষাবো নাকি রান্না করছে শেফ রান্না করছে। এখনই অফিসে একজনের সঙ্গে ঝগড়া করে এলাম অনলাইন, সেটা প্রসিডিওর না জানে কথা বলছে। সে বলছে আমি প্রসিডিওর জানি, আমাকে প্রসিডিওর জানতে হবে। একটা ঘর মোটে পরিষ্কার করেছি, ক্লিন করতে পেরেছি। আর এই যে হাতের মধ্যে এটা পেস্ট, মানে টুথপেস্ট লাগিয়ে রেখেছি, মানে প্রচণ্ড জোরে হাতে ছ্যাঁকা খেয়েছি। আমার মনে হচ্ছে এই জায়গাটা পুরো ফোসকা পড়ে যাবে, কারণ প্রচুর তো ছ্যাঁকা খেয়েছি কাজ করতে গিয়ে, কিন্তু এইরকম এত জ্বালা করেনি, প্রচণ্ড জ্বালা করেছে। পুরো মনে হচ্ছে মানে আগুনটারই ছ্যাঁকা লেগে গেছে এরকম মনে হচ্ছে। এতটা কী করে ছ্যাঁকা খেলাম জানি না। আমি জাস্ট তুলতে গেছি, মাংসের যে ঢাকনাটা ছিল, সাউন্ডটা কমা, মাংসের যে ঢাকনাটা ছিল, দেখ
যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটা জাস্ট তুলতে গেছি, তুলতে গিয়ে মানে একটা বিশাল তাপ এসে এইখানটায় লাগলো। আমি বুঝতেও পারলাম না যে কীভাবে এতটা তাপ লাগলো। পুরো এই জায়গাটা ফোসকা পড়ে যাবে মনে হচ্ছে, কারণ এত জ্বালা করছে। সাধারণত গরম জল লাগলেও এত জ্বালা করে না, প্রচণ্ড জ্বালা করেছে। আর তখন ওই কড়াইটা ঢাকনাটার উপরে এত রাগ উঠেছে, মানে কড়াইটা না প্রচুর তাপ নিয়ে নেয়, মানে অকারণ, মানে প্রচণ্ড গরম হয়ে যায়। আর ওটা পুরো অ্যালুমিনিয়ামের কড়াই, এবং ওই কড়াইটার মধ্যে যে মানে হ্যান্ডেলটা সেটাও মানে ওই মেটেরিয়ালই, যার জন্য আমার ওটা নিতে অসুবিধা। মানে ওইটা যে হ্যান্ডেলটাকে আলাদাভাবে ধরবো সেরকমও ব্যাপার নেই। আর প্রথম তো এই হ্যান্ডেলটা পুরো এমনি ধরে ফেলতাম হাতে, তারপরে ব্যথা লাগতো। কিন্তু এখন বুঝে গেছি এই কড়াইটায় মাঝে মাঝেই রান্না হয়, কষানোটা খুব ভালো হয় এই কড়াইটায়। কিছু কিছু খাবার এই কড়াইতেই করা হয়, কারণ বড় কড়াই বলতে এটাই আছে। আর ননস্টিক যেটা আছে ঠিক সেটা ওই কড়াইয়ের মতো না। যাই হোক, প্রচণ্ড জোরে হাতের মধ্যে চাকাটা লেগেছে। এবার আজকের এই ব্লগটা এটাও যে অ্যাড করতে হবে, বা অ্যাড না করলেও হতো, কিন্তু এটা না জানালে তো হবে না, কারণ আমি কাজটাও দেখাচ্ছি তাই। তো যাই হোক, বুঝতে পারিনি এতটা জ্বালা করবে, এতটা ইয়ে হবে। তাও এখন একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, এই ওষুধটা দিয়ে মানে পেস্টটা দিয়েছি তো, আর ফ্যানের হাওয়াটা লাগছে, ঠান্ডা ফিল হচ্ছে। যাই হোক, বাবানার ছোটুর স্নান টান হয়ে গেছে। আর এই ঘরটা পুরো দেখো, এই যে ক্লিন টিন করে নিয়েছি, আমি দেখিয়ে দেবো আবার। তো এই ঘরটা আমার পুরো ক্লিন হয়ে গেছে। এবার বাকি ঘর বাকি রয়েছে, মানে মোটে আগের দিন একটা ঘর হলো, আজকে একটা ঘর হলো, আর এই ঘরটা আমার আগেও একদিন হয়েছে 3বার, আজকে 3য় দিন ক্লিনিংয়ের। এবং আজকের দিনটা আমাকে করতে হচ্ছে তখন কিন্তু মহালয়ার পরেই আমি করছি, কারণ মহালয়া অবধি 2টো ঘর অবধি ক্লিন করতে পেরেছি, এর বেশি করতে পারিনি। আজকে সব ঘরের ক্লিন করি আর না করি, করতে পারি আর না করি, সব ঘরের ঝুলটা আমি ঝেড়ে ফেলবো, এটা আমার ইচ্ছা আছে। তো বাকি যে 2টো ঘর, ওগুলোতে কিছুই নেই সেরকম, ওগুলো আমার হলেও ওগুলো করেই ফেলতে হবে, যেরকমভাবেই হোক করে ফেলতে হবে। রান্নাঘরেরও ঝুলটা ঝেড়ে ফেলতে হবে। মোটামুটি একটা ক্লিন আজকের মধ্যে তো করতে হবে, দেখা যাক কতটুকু হয়। আর ওই আর কি কাজকর্ম যেটুকু দেখাচ্ছি আজকে সেগুলোই শেয়ার করব, কারণ শর্ট ভিডিওতে এগুলো আগে শেয়ার করেছি, বড় ভিডিওতে শেয়ার করিনি, তো আজকে করব। আর আমার চোখ মুখটা একটু বসে গেছে, কারণ অনেকক্ষণ ধরে কাজ করছি তো, আর আমি প্রচণ্ড কাঁদছিলাম ওই হাতের ব্যথাটার জন্য। এই কারণে মানে এত জোরে লেগেছে, আমি খুব একটা কাঁদি না, আমার প্রচণ্ড ব্যথাটাতে আজকে পিরিয়ড নিয়েও এই গুলো করে যাচ্ছি, কাজগুলো, কোমরে ব্যথা সব কিছু রয়েছে, কিন্তু সেগুলো হয়তো তোমাদের বলতাম, কিন্তু সেগুলোতে অতটা ইয়ে নেই। কিন্তু এই যে ব্যথাটা এতটা লেগেছে, ওই ব্যথাটা আছে, পিরিয়ডের একটা তো ব্যথা আছে, তার সাথে আবার এই যে হাতের মধ্যে যে ব্যথাটা হচ্ছে, মানে ওটা তো জ্বালার ব্যথা, জ্বালাটা মানে আগুনের জ্বালাটা, মানে আমি ভীষণ এই জিনিসটাকে একদম পছন্দ করি না। মানে এটা এমন একটা ব্যথা, মানে এটা গুঁতো লাগা, এই সমস্ত জিনিসটা আলাদা। মানে এই ছ্যাঁকা কোনো অংশেই ভালো না, সেটা প্রেমে ছ্যাঁকা হোক, মনে ছ্যাঁকা হোক, শরীরে ছ্যাঁকা হোক, একদম বাজে জিনিস। যাই হোক, এবার খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজ শুরু করবো, কারণ খিদেও পেয়ে গেছে, ওদেরও খিদে পেয়ে গেছে, দেখো সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার কাজ শুরু করবো। খাওয়া হয়নি, লেট হয়ে গেছে, তো কাজ থাকলে এরকম লেট হয়ই। মাঝখানে ওদেরকে আমি খাইয়েছি, পেঁপে কেটেছিলাম, পেঁপে খাইয়েছি, তারপরে কেক খেলো। তো যাই হোক, এবার খাইয়ে দেবো, তারপরে গিয়ে আমরা একটুখানি কাজকর্ম, ওই যাক দেয়ালে পা দিচ্ছে, দেয়াল ফেয়ালগুলোকে আমি ওইভাবে মুছি। যাই হোক, তারপরে শুরু করবো আবার অন্য কাজ। আর যদিও তোমরা পরে ব্লগটা দেখছো, তবুও মনে হচ্ছে যে প্রে করো যাতে আমি বাকি ঘরগুলো ক্লিন করে ফেলতে পারি আজকে, কারণ আর আমার ইচ্ছে করবে না, কারণ এর পরে আমার আরও অনেক কাজ রয়েছে, সেগুলো পরের ভিডিওতে হয়তো দেখতেই পাবে। তো সেই কাজগুলো তো করতে হবে। তারপরে এই যে ভিডিও এডিটিং, আজকে একটা ভিডিও ছাড়া হয়নি ইউটিউবে, তো এগুলো সমস্ত কিছু রয়েছে। বৃহস্পতিবারের একটা কাজ আছে, বুধবার কালকে শুভ্রর অফিস আছে, আমি কালকে কিছুই করতে পারবো না সেরকম, শুধু হাতের কাজ ছাড়া, কারণ শুভ্র অফিসে খুব তাড়াতাড়ি চলে যায়, ঘর তাড়াতাড়ি মোছা টোচা হয়ে যায়, ওই কারণে আর কিচ্ছু করতে পারা যায় না। তো ওর অফিসের দিন আমি একদমই সেরকম কিছু কাজ করতে পারবো না। তারপরে বৃহস্পতিবার পড়ছে, বৃহস্পতিবার বাবানদের স্কুলের একটা প্রোগ্রাম আছে, তারপরে আবার আমাদেরও একটু বেরোনোর ব্যাপার আছে একটা দরকারে, সেগুলো আমি এখনই সব বলছি না, কারণ ওই আর কি বলে না, সব কিছু একবারে বলার দরকার নেই। তো যাই হোক, এইগুলো সমস্ত বৃহস্পতিবারের করার আছে। শুক্রবার কিছু নেই,
কিন্তু শুক্রবার অফিস আছে, অফিসে যাওয়ার আছে। আর যেটা হচ্ছে সবথেকে বড় কথা, তারপরে তো শনিবার থেকে পুজোই শুরু হয়ে যাচ্ছে, পঞ্চমী। আর এদিকে নবমীর দিন আমার একটা নাচের প্রোগ্রাম নিয়ে নিয়েছি, আবার বাবানেরও তবলার একটা প্রোগ্রাম নিয়ে নিয়েছি। বাবান তো তবলাটা আজকে এখনও পর্যন্ত ওকে দিতে পারলাম না প্র্যাকটিস করবে বলে, তো ওর প্র্যাকটিস করতে হবে। আর ও তো প্র্যাকটিস হয়ে যাবে, কিন্তু আমার একটা নাচও তোলা হয়নি, আমাকে নাচটা তুলতে হবে, ওটা নিয়ে একটা টেনশন রয়েছে। এই কারণে ভাবছি যে কবে নাচ তুলবো, কী করবো। আমাকে শুয়ে শুয়ে নাচগুলো, আমি যখন বিশ্রাম নেবো শুয়ে শুয়ে নাচগুলো আমাকে দেখতে হবে, নাচের টিগারগুলো দেখে দেখে তারপরে কিছু তো আমাকে কালেক্ট করতে হবে, কিছু নিজের মতো তুলতে হবে। আমি একটু সবারটা দেখে, নিজেরটা দেখে, একদমই আমার ওন ক্রিয়েশন আমি এটা বলবো না, তবে কিছু কিছু ফিগার থাকে অনেকের সাথে ম্যাচ হয়ে যায়, এটা ইচ্ছা করেও নয়, আবার কিছুটা ইচ্ছা করেও, কারণ ইন্সপায়ার হয়ে একটু অন্যরকম করি, এরকম আমিও তো করতে পারি, এইভাবেও তো নাচটা তোলা হয়। যাই হোক, এই পেছনের এই আলমারিটা না, মানে আলমারি ঠিক না, এই জিনিসটার মধ্যে এখন অনেক কিছু লুকিয়ে রাখি, কিন্তু পরিষ্কার মানে এটা আবার একদম পাট করে জিনিস রাখা হয়নি, রাখতে হবে। আর বাবানদের ঘরের তো তোমরা দেখেইছো, যেটা শর্ট ভিডিওতে দেখিয়েছি, এই যে ফোসকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে এই জায়গাটা। যাই হোক, ঠিক আছে, চলো নেক্সট কি করছি। যেটা বলছিলাম যে বাবানদের ঘরের আমি কিন্তু বইয়ের র্যাকটাও গুছিয়ে ফেলেছি, সেটাও দেখিয়েছি। আর এটা তো অ্যাকচুয়ালি বই সমস্ত ধরানোর জন্য কিনেছিলাম, তারপরে দেখলাম এটার অনেকটা চওড়া নয়, এটা যে একটা বড় শোকেসের মতো সেরকম নয়, কিন্তু যেটুকু আছে ঠিক আছে, ওদের কাজে লাগিয়ে দিতে পারবো। আর ওই যে র্যাকটা, যেটার মধ্যে খালি র্যাক, মানে একদম ওপেন র্যাক যেটাকে বলা হয়, সেই র্যাকটার মধ্যে আমি সমস্ত পুরনো বই খাতা সব রেখেছি। আর অনেক পুরনো খাতা আছে যেগুলোতে লেখা হয়নি, ওগুলোও রেখেছি, ওগুলো একসাথে রেখেছি, ওখান থেকে এনে এনে আমি ওদেরকে পড়াতে পারবো। সব মুছে পাই টু পাই প্রত্যেকটা খাতা মুছে রেখেছি, ওইগুলো দিয়ে ওগুলোতেই ওরা করে ফেলতে পারবে, আলাদা খাতা ঘরে প্র্যাকটিস করার জন্য কিনতে হবে না। এইটুকু এখনও অবধি জানি। যাই হোক, এগুলো তো সব হলো, যেটুকু বাকি আছে সেটুকু তোমাদের নেক্সট দেখিয়ে দিচ্ছি। এখন দেখি কী করি, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি কাজগুলো, ঠিক আছে? যাই হোক, হাতটা তো তোমরা দেখলেই, যে হঠাৎ করে যে এরকম একটা ব্যাপার হবে, জাস্ট একটা তাপ এসে হাতের মধ্যে লেগে হাতটা যে এরকমভাবে পুড়ে যাওয়ার মতো হবে, সেটা তো কেউ জানতো না। যাই হোক, এটাকেও এই কারণে অ্যাড করে রাখলাম। তো এই দিন যে আমি একটা দিকের ঘর আমার করা হয়ে গিয়েছিলো, আর যেহেতু তার দুদিন আগেই বাবানদের ঘরটা আমার ক্লিন করা হয়ে গেছিলো, তাই ওই ঘরটাতেও আর হাত দিতে হয়নি। কিন্তু আমার ঘরটা তো এই নিয়ে ডবলবার করতে হলো, কারণ বলেইছি 1 মাসের মধ্যে আবারও একবার পরিষ্কার করতে হয়। তো যাই হোক, এইবার আমি নিয়েছিলাম যে ঘরটা আমার এতদিন ক্লিন করা হয়নি, সেটা হচ্ছে ক্লিন বলতে হচ্ছে ডিপ ক্লিন যেটাকে বলে, অ্যাকচুয়ালি ঝাড়াঝাড়ি যেটাকে বলে। তো এই ক্লিনটা করতে নিয়েছিলাম। এটা নিয়েছিলাম আমি যে ঘরটায় নাচ করি, তোমরা আমার নাচের ভিডিও দেখতে পাও যে ঘর থেকে, বিশেষ করে সেই ঘরটা আশা করি তোমরা চিনতে পারবে যদি শর্ট ভিডিও দেখো। তো এই সমস্ত কাজকর্ম এই ঘরের জন্য নিয়েছিলাম। তো এখানে প্রথমে তো ঝুলঠুল ঝাড়াঝাড়ি হচ্ছিল, আর শুভ্র এমনভাবে ক্যামেরাটাকে ঘোরাচ্ছিল যে আমি এটাকে স্পিডে দেখানোর জন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটাকে স্পিডে দেখানো ছাড়া উপায় নেই, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো এখানে এই যে আলমারির ওপরে রয়েছে যেটা আমি কিনেছিলাম, যে বড় রিং লাইটটা, সেই রিং লাইটটা না একটা ব্যাগের সাথে দিয়েছিল। ইদানিং আমি দেখেছিলাম যে কেউ একদম কম দামি যে রিং লাইটটা, সেটার অ্যাড দিয়ে বলছে যে বাজেট ফ্রেন্ডলি রিং লাইট। একদমই নয়, ওগুলো না আমার অলরেডি 2টো ইউজ করা হয়ে গেছে। যারা ভালো মতো ইউজ করে তারা জানে, যারা ওই মানে 6 মাসে 9 মাসে একবার ইউজ করে তারা নয়, তবে যারা ভালো মতো ইউজ করে রিং লাইট, আমি যেমন ইউজ করতাম, আমার লাইভ করতে হতো, আমি জুয়েলারি সেলের জন্য যে লাইভগুলো করতাম, তো সেক্ষেত্রে আমার 2টো রিং লাইটই নষ্ট হয়েছে। কিন্তু এই যে থার্ড টাইম যেটা কিনেছিলাম, এটা কিন্তু অনেকটাই ওগুলোর থেকে বেটার, কারণ ওই রিং লাইটটা যথেষ্ট শক্তপোক্ত, সেইভাবে তৈরি। আর এই কারণে আমি সবাইকে সাজেস্ট করব যে বাজেট ফ্রেন্ডলি দেখতে গিয়ে একটা এমন জিনিস কিনো না যেই জিনিসটা কিনা আবার 2 দিন পরে ভেঙে গিয়ে আবারও সেম আরেকটা কিনতে হবে। তো ওই কারণে আমি এই রিং লাইটটা কিনেছি, যেটা তোমরা বর্তমানে দেখতে পাও, এবং তার সাথে কিন্তু একটা বড় ব্যাগও দিয়েছে, আর ব্যাগে করে সমস্ত
ওই ইনস্ট্রুমেন্টগুলো ছিল। তো যাই হোক, এবার আমি আলমারিটা গুছিয়ে নিচ্ছিলাম, আর আলমারিটার ওপরে মানে আলমারি গুছাচ্ছিলাম বলতে আলমারির ওপর টোপরগুলো পরিষ্কার করছিলাম। আর আমি কিন্তু আমার আলমারি কিভাবে আমি সমস্ত জামা কাপড় গুছিয়েছি তার ভিডিও শর্টস ভিডিওতে দিয়েছি। তোমরা অবশ্যই যারা বড় ভিডিও দেখো তারা শর্টসগুলো দেখো, যারা শর্টস দেখো তারা অবশ্যই বড় ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা আমার সমস্তটাই আপডেট পাবে। তো যাই হোক, আমার মনে হয় যে একজন ব্লগার হিসেবে একটা রেগুলারিটি না থাকলেও সেই ব্লগগুলোর সাথে যেন প্রত্যেকটার কোনো একটা কানেকশান থাকে। সেটা যদি না থাকে তাহলে তো তোমরা বুঝতেই পারবে না কিভাবে আমি কোনটা করছি, কোথা থেকে কোথায় কি দেখাচ্ছি। যাই হোক, আমি যেটা দেখালাম প্রথমত এইমাত্র, সেটা হচ্ছে আমার ওই চ্যানেল ভিশনে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, সেখান থেকে ওই পুরস্কার হিসেবে একটা জিনিস ট্রফি টাইপের দিয়েছিল। যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু এই কাচের জানলা পরিষ্কার করতে চলে এসেছি। তোমরা জানলাটা দেখে এখন বুঝতে পারছো না, কিন্তু যখন জানলাটাকে আমি মুছবো তখন বুঝতে পারবে যে কি অ্যাকচুয়ালি পরিষ্কার করছি আর কতটা নোংরা পড়েছে। এবার দেখো জানলার মধ্যে যে আমি কাপড় ভিজিয়ে সেটাকে পরিষ্কার করছি, অবস্থাটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কত পরিমাণ ধুলো পড়েছিল সেই জানলাটায়। এগুলো না অ্যাকচুয়ালি ক্যামেরায় দেখে সেভাবে দেখে বোঝা যায় না, কিন্তু যে পরিমাণ ধুলো পড়ে ভাবতে পারবে না। অনেকে বলে, আমি কিছু কিছু মানুষের ভিডিওতে বা কিছুতে দেখতে পেয়েছি যে তাদের সব পরিষ্কারই থাকে। এটা তো সম্ভবই না। পরিষ্কার থাকা আর গুছিয়ে থাকাটার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। ক্লিন কিন্তু সব সময় থাকে না, ক্লিনটা আমাদের করতে হয়। ক্লিন না করলে ক্লিনটা পরিষ্কার মানে ক্লিনটা হবে কোথা থেকে? সেটা নিশ্চয়ই নিজে নিজে ক্লিন হয়ে যাবে না। তো আমার মনে হয় যে যতই ঘর গুছিয়ে বা পরিষ্কার করে রাখি না কেন, আমাদের একটা টাইমে তো ডিপ ক্লিন করতেই হয়, নয়তো সেটা হবে কি করে? যাই হোক, এই যে শুভ্র এসে আবার এমন জায়গাগুলো পরিষ্কার করছে যেগুলোতে আমার হাত দেওয়া সম্ভব নয়। প্রথমত ও তো আলমারিটাকে ঠিক করার চেষ্টা করছিল, আরেকটা হচ্ছে এই জানলাটার মধ্যে এত টিকটিকি পটি করে রেখেছে, মানে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ টিকটিকি আসে। তারা যে কোথা থেকে আসে, কোথা থেকে এলো সে আমি জানি না। মানে যেরকম পোকামাকড় আসে সেরকম টিকটিকি আসে। এবার অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে যে মাঠটা রয়েছে সেটা না মানে একদম খোলা জায়গা, সেখান থেকে প্রচুর পোকামাকড় আসতে পারে। আমরা যখন ভাইজ্যাকের বাড়িটায় থাকতাম ওখানেও একটা অদ্ভুত অদ্ভুত টাইপের কিছু পোকামাকড় আসতো ঘরে, তো সেটা আলাদা ছিল, তখন এত টিকটিকি ছিল না। কিন্তু এখানে এত টিকটিকি, মানে আমার প্রথমত কয়েক মাস তো ঘরে কোনো টিকটিকি আসেনি। আমি একটু অবাক হতাম যে বোধহয় আমার ঘরে কোনো টিকটিকি আসবে না, কিন্তু সত্যি এত পরিমাণে টিকটিকি এখন হয়েছে, মানে আমি যদি প্রত্যেকটা দিন পরিষ্কার করি তবে হয়তো ওদের আনাগোনাটা একদম বন্ধ হবে। হয়তো এরকম হয় না যে আমরা রেগুলার ঘর পরিষ্কার করে স্নান টান করে নিচ্ছি, কিন্তু সেই সমস্ত কোণাগুলোতে আমরা যাচ্ছি না যেগুলোতে রেগুলার যাওয়া সম্ভব নয়, বা জানলার দিকে জানলার কাজ হয়তো রেগুলার পরিষ্কার করছি না, সেখানে গিয়ে তারা মানে তাদের আস্তানা তৈরি করবে, সেখানে থাকবে এবং নানান কুকর্ম করে রাখবে, আর সেইগুলো পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, ওইগুলো আবার শুভ্র পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি কাজ টাজগুলো পরিষ্কার করেছি। কিছু জিনিস যতই আমরা পরিষ্কার করি যাই করি না কেন, সবার পক্ষে সবটা করা সম্ভব হয় না। যাই হোক, এইটা করে আমি কিন্তু মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা একদম সকালের ভিউ, যেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। অ্যাকচুয়ালি এই সময়টা মানে সমস্তটা কাজ আমার শেষ হয়ে গিয়েছিল। আমি সারা রাত ধরে কাজ করে ভোরবেলা বলতে পারো কি সকাল 6টার সময় আমি স্নান টান করে ঘরে এসেছি, তখন খেয়েছি। আর আমার ছেলেরা কিন্তু স্কুল যাবে, ওই কারণে বসেছিলাম ওদের স্কুলে পাঠিয়ে তারপরে ঘুমাবো, ওই কারণে এই ভিডিওটাও করে নিচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান। তো কালকে ঘর ঝাড়াঝাড়ির পরে সমস্ত কিছু করে আমাদের সারাটা রাত লেগে গেছে, কারণ আমি তো তোমাদেরকে বলেছিলাম যে একটা ঘর আমার প্রথমে পরিষ্কার হয়েছিল, মানে যে ঘর থেকে এখন আমি কথা বলছি। তোমরা যদি আমার শর্ট ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে, কারণ সব তো এরকমভাবে দেইনি। তো প্রথমে তো শোয়ার ঘরটা পরিষ্কার করলাম, এটা আমার শোয়ার ঘর, এখান থেকে পরিষ্কার করেছিলাম। তারপরে কদিন আগেই পরিষ্কার করলাম হচ্ছে, মানে গত সপ্তাহে বুধবার পরিষ্কার করলাম হচ্ছে আমার ছেলেদের ঘরটা। তারপরে এই সপ্তাহে গতকাল অর্থাৎ মঙ্গলবার পরিষ্কার করলাম হচ্ছে
আবার এই ঘরটা, কারণ এই ঘরটা পরিষ্কার করে অলরেডি 1 মাস মতো হয়ে গিয়েছিল, আর সেই সময় মানে আরও মানে কিছু হলেও নোংরা পড়েছে। তারপরে আবার নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করলাম কালকে এই ঘরটা। আর এই ঘরে তো জিনিসপত্র সমস্ত কিছুই থাকে, তোমরা জানোই। তো এই ঘরটা পরিষ্কার করার পরে চলে গিয়েছিলাম আমার নিজের যে ঘর, মানে নিজের ঘর বলতে আমার যেখানে নাচ ফাচে সমস্ত করি সেই ঘরে। তো সেই ঘরটা পরিষ্কার করলাম। তারপরে চলে গিয়েছিলাম কি বলে, শুভ্র যে ঘরের মধ্যে মানে অবস্থা খারাপ করে রেখে দেয় ওর কাজের ঘর, সেই ঘরে। তার মানে 3টে ঘর পরিষ্কার, প্লাস মানে সব ঘর তো ঝাড় দেওয়া পড়েইছে, এবং তার সাথে বাইরের ঘর, বাইরের করিডোরগুলো, তারপরে বাইরের যে একদম যে আমাদের একদম বাইরের যে ডাইনিং প্লেসটা আর কি, ডাইনিং প্লেসটা একদম বাইরে নয়, ডাইনিং প্লেসটা পরিষ্কার করলাম। মানে টোটাল 4টে ঘর পরিষ্কার, 4টে ঘরের ঝুল, করিডোরের ঝুল, এই সমস্ত কিছু করে পরিষ্কার করে আমি তো ভাবতেই পারিনি মানে মোটামুটি ক্লিয়ার করে উঠতে পারবো, কারণ এরপর আর সম্ভব হবে না বা হতো না। কারণ এই তো শনিবার, নেক্সট এই যে শনিবার পড়ছে, এই ব্লগটা আমি কতদিনে ছাড়বো জানি না, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার, তাড়াতাড়ি পেয়ে গেলে তো খুব ভালোই তোমরা। আর শনিবার মানে এই যে পঞ্চমী পড়ে যাচ্ছে, আর আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি শুক্র মাঝখানে, তারপরে তো শনিবার পঞ্চমী পড়ে যাচ্ছে। এবার কত কিছু আছে, কেনাকাটা বাকি আছে, আমার প্রোগ্রামের জন্য অনেক কিছুর ব্যাপার আছে। এই সমস্ত কিছু করে ঠোরে তারপরে গিয়ে যেটা করতে পারবো সেটা হচ্ছে পুজোটা এনজয় করা। তো সেখানে গিয়ে একটু রূপচর্চা করতে হবে, একটুখানি নিজের দিকে খেয়াল রাখতে হবে, বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে। তারপরে শুভ্র দাড়ি টাড়ি কাটেনি, ওকে বলতে হবে, না বললেও ওইভাবেই রেখে দেবে। তো ওইসব দাড়ি ফাড়িগুলো কাটবে। তারপরে আমাদের সবারই একটু আধটু কেনাকাটা রয়েছে, কিছু না কিছু দরকারি জিনিসগুলো কিন্তু পুজোর সময় কেনার কথা মনে পড়ে। তো এই সমস্তগুলো করতে হবে। তো কালকে আমি লাস্ট অবধি ভেবেছিলাম, অনেক রাত হয়ে গেছে, মানে আমার বোর হয়ে গেছে, পুরো সারা রাত ধরে কাজ করেছি। সারা রাত ধরে কাজ করে আমি আজকে ঘুমিয়েছি হচ্ছে, বাবানের স্কুল ছিল 8:30 থেকে, জেগেছিলাম 8:30টার সময়, মানে 8:30 থেকে না, 8:30 এখান থেকে যাবে, কিন্তু 8:30টায় বেরিয়েছে, তারপরে জানতে পারলো ছুটি, তারপরে এসে হাত পা ধুয়ে ঘুমিয়ে রইলো। মানে তারপরেও কখন ঘুমিয়েছে তাও আমি জানি না, ওকে এই 3টে 3:30টার সময় ডাকলাম দুপুরবেলা। তো এখন দুপুর, তো এই সময় ওকে ডাকলাম, আর আমিও এতক্ষণ ঘুমালাম, মানে আমি পুরো এতক্ষণ ঘুমাইনি, আমি 1:30 অবধি ঘুমিয়েছি, দুপুর 1:30 অবধি। লোকে শুনলে ভাবে যে দুপুর 1:30 অবধি কে ঘুমায়, কিন্তু হ্যাঁ ঘুমায় বলতে আমি ঘুমাই, আমার সমস্ত রকম অভ্যাস আছে। মানে আমি জব করতাম, জব যেখানে রেগুলার অফিস যেতে হবে সেই সময় যখন জব করতাম সেই সময়ের একরকম ব্যাপার ছিল, এখন কাজকর্মের একরকম ব্যাপার। তারপরে ঘরের কাজকর্মের ক্ষেত্রেও যখন বাড়ি আছি বা ঘরের কাজকর্ম করছি বা কোথাও যাচ্ছি, যখন যেরকম প্রয়োজন আমি সেরকম উঠতে পারি বা ওঠার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে আমাকে ভিডিও করতে দিচ্ছে না, মানে খুব দুষ্টুমি করতে থাকে ভিডিও করতে গেলে। তো এই যে জিনিসটা মানে সারা রাত লাগিয়ে পরিষ্কার করেছি, তারপরে গিয়ে ঘুমিয়েছি। মানে আমি ঘুমিয়েছি হচ্ছে ধরো 9টা 9:30টার সময়। তো আমি যদি সারা রাত না ঘুমাই, সকাল 9টা 9:30টায় ঘুমাই, তাহলে তো মানে আমাকে একটু সময় ধরেই ঘুমাতে হবে, তাই না? কারণ আমাকে যখন আমি কাজের সুযোগ পাবো তখন আমাকে কাজটা করে ফেলতে হবে, আমাকে সবসময় এটাই করতে হয়েছে। কারণ আমার কিন্তু ওই অনেকের হাজব্যান্ডের মতো আমার হাজব্যান্ডের কিন্তু 10টা 5টা ডিউটি নয়। আমার হাজব্যান্ডের সবসময় ডিউটিটা ছিল রাত 3টের সময় বাড়িতে আসছে, 5টার সময় বাড়িতে আসছে ভোরবেলা। তো ওই অনুযায়ী আমাকে উঠতে হতো, ওই অনুযায়ী আমাকে কাজ করতে হতো। তো ওই অনুযায়ী আমাদের একটা, আমরা আগে কী করতাম, যখন ভাইজাকে মানে ছিলাম সেই সময় ও মানে ওর ধরো শনি রবিবার ছুটি, ও শুক্রবার রাত্রিটা পুরো পড়ে, শুক্রবার ধরো ওর ওভারটাইম করে 5টার সময় আসতে হবে। তো ভোর 5টার সময় যখন আসবে তখন আমি ভাবতাম কিন্তু 5টার সময় আসবে, সারা রাত কেটেই যাবে, তাহলে চলো মানে সকালবেলাই আমরা বাজারটা করে আনি, কারণ আমাদের বাজার করতে লাগবে। তখন যদি ঘুমাই বা তখন যদি ও এসে ঘুমায়, সারাদিনে আর বেরোতে ইচ্ছে হবে না, তো তখনই আমরা বাজারটা করে আনবো, তাহলে সারা সপ্তাহে বাজারটা হয়ে যাবে। তো ও আসতো, হাত পা ধুতো, ফ্রেশ হতো, তারপরে আমি রেডি হয়ে আমার ছেলেকে বাবানকে পুরো মানে ওই ঘুমন্ত অবস্থাতেই জামা কাপড় পরিয়ে কোলে নিয়ে বেরিয়ে পড়তাম। এবং আমরা মানে 6টার মধ্যে চলে যেতাম বাজারে। আর আমরা গোপালপট্টনমে যেতাম, আমরা ছিলাম বিমাননগরে, বিমাননগর থেকে গোপালপট্টনমে যেতাম অটো করে। তো অটো করে যাওয়ার পরে ওখানে গিয়ে দেখতাম বাজার খোলেনি, মানে বাজার বন্ধ। বাজারটা পুরোটাই একটা গ্রাউন্ডের মতো ছিল, মানে একটা মাঠের মতো, ওইখানে গেট থাকতো, তো ওইখানে গিয়ে আমরা বাজারটা করতাম। তো বাজার খোলেনি, তখন আমরা কি করতাম, আমরা বাইরে দাঁড়িয়ে চা খেতাম। মানে যে চাওয়ালা বা চাওয়ালা দাদা যিনি চা বিক্রি করছে, প্রথম চাটা হয়তো আমরা খেতাম বা কেউ একজন খাচ্ছে, তারপরে আমরা খেতাম। তো চা খাওয়া হলো, আমিও চা খেতাম,
হাজব্যান্ডও চা খেতো, ওখানে দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে নিতাম, তারপরে আমরা বাজার খুলতো, আমরা বাজারে ঢুকতাম, তারপরে 1.5 ঘন্টা ধরে বাজার, মানে এখনও শুভ্র বলে যে তুমি বাজারে গেলে যা টাইম লাগাও, মানে তুমি বাজারে, আমি সত্যি কথা বলতে আমি শুধু কেনাকাটার ক্ষেত্রে নয়, মানে মেয়েরা তো কেনাকাটার ক্ষেত্রে, আমি বাজার করার ক্ষেত্রে, বাজার হাট করার ক্ষেত্রে, যেরকম সবজি এটা সেটা কেনার ক্ষেত্রে আমি প্রচুর সময় ধরে জিনিস দেখি, সবজি দেখি, নতুন কোনো সবজি আছে কিনা দেখি। এগুলো অ্যাকচুয়ালি নতুন সবজি তো সাধারণত এখানে খুব একটা, নতুন সবজি বলতে আমাদের এখানে ব্রকলিটা উঠেছিল, কিন্তু সত্যি কথা বলতে তার আগেই আমি ব্রকলি খাওয়া হয়ে গেছে আমার। কিন্তু ভাইজ্যাকে অনেক নতুন নতুন, যেমন কুদ্রিটা বা কুদ্রুটা, ওই যে ছোট ছোট পটলের মতো দেখতে সবজিটা, এত সুন্দর টেস্ট ওটা, মানে ভাজা করলে ওই যে টকটক মানে খাবার মানে খেতে সেটা ভীষণ ভালো লাগতো। তারপরে আরও অনেক রকম আছে, আমি সবজি চেনার চেষ্টা করতাম, তারপরে কতটা কী নেওয়া যায় নিতাম। আর আমাদের ফ্রিজটা তখন ভীষণ ভালো ছিল, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ ছিল, কিন্তু ভীষণ ভালো ফ্রিজ ছিল, ওটা সবসময় পরিষ্কারও করতাম, ফ্রিজটার প্রতি আমার খুব ভালোবাসা ছিল। মানে 1 সপ্তাহ সবজি রেখে দিলে সবজিটা শেষে গিয়ে, মানে একদম শেষ দিনে গিয়ে সপ্তাহের, মানে শুকনো হয়ে গেলেও সবজি কখনো নষ্ট হতো না। এইটা ছিল, কিন্তু আমাদের ডবল ডোরের ফ্রিজটায় না সবজি নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রেই, কিন্তু ওইটার মধ্যে নষ্ট হতো না। ওই ফ্রিজটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু বিক্রি করে দিতে হয়েছে জিনিসগুলো, একটা খারাপ লাগা। আলমারিটা বিক্রি করতে হয়েছে, আলমারিটার প্রতিও একটা ভালো লাগা ছিল। সব একটা একটা করে যখন সবাই নিয়ে গেছে, সেই সময় ঘরটা পুরো ফাঁকা ছিল, আর বাবানের তখন মনটা খুব খারাপ লাগতো। বাবান বলতো কি সব নিয়ে চলে গেছে, ও ভাবতো যে সবাই সব নিয়ে চলে যাচ্ছে, আমরা কি করে ওই একটা ঘরের মধ্যে কিছু না নিয়ে, আমাদের জিনিসপত্রগুলো না নিয়ে থাকবো। আর বাবানের আমার মতোই হয়েছে ব্যাপারটা, মানে ও আমারটা দেখে দেখে শিখেছে, আমার আসবাব জিনিসপত্র ঘরের জিনিস সেগুলোর প্রতি একটা মায়া আছে, তো ওরও না ওই রকম যে ঘরের জিনিসের প্রতি একটা আলাদা মায়া। তো ওগুলো যখন নিয়ে চলে যাচ্ছে ওর মনটা খুব খারাপ ছিল। তারপরে যখন আমরা এখানে চলে এসেছি, এখানে থাকতে শুরু করেছি, জানি না আমার মনে কী চলছিল, হয়তো ভালো মন্দ কিছুই চলছিল না, একটা বাচ্চা আর কত ইয়ে করবে। কিন্তু সত্যি কথা বলতে আমার এখানে আসার একটাই আনন্দ ছিল যে আমি আমার মামার বাড়ি কাছাকাছি থাকি, যেখানে আমার মাসি থাকে, আমি ওদের কাছে যেতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু খুব বাস্তব কথা যে আমি যতটা পরিমাণে সারা জীবন ওদেরকে চেয়ে এসেছি, ওরা তার এক বিন্দুও আমাকে ততটা পরিমাণে চায়নি। হ্যাঁ, একটু মানুষকে বলবে তোমরা কত কিছু করেছো, তার জন্য অনেক কিছু করেছে তারা, কিন্তু সত্যি কথা বলতে আমি যখন রেগুলারলি এখানে এসে থাকা শুরু করলাম, এবং মাঝে মাঝেই আমি মামার বাড়িতে চলে যেতাম, একটু মায়ের কাছে যাব বা একটু মাসির কাছে যাব বলে, তখন কিন্তু খুব বেশি মানে আদর সবাই করতো সেটা নয়, মানে আমি একদিন গেছি ঠিক আছে, পরপর 2-3 দিন গেলেই আমি বুঝতে পারতাম ব্যাপারটা। তো যাই হোক, অনেকে ভাবে যে এইগুলোই নাকি সংসারের ঝামেলা দেখানো, ঝগড়া দেখানো, এগুলো কিন্তু ঝগড়া ঝামেলা দেখানো নয়, এগুলো হচ্ছে রিয়েলিটি দেখানো। আমি কীরকম, আমার ঘর সংসারে আমার পরিস্থিতি কীরকম, এবং আমি কোন সিচুয়েশান পেরিয়ে এসেছি, কোন সিচুয়েশানে কাউকে চিনেছি, মানুষ চিনেছি, এবং কোন কোন মানুষ আমার প্রতি কীরকম, সেগুলো আমার মনে হয় আমার ব্লগিংয়ের অংশ হওয়া উচিত। কারণ ব্লগিংটা কিন্তু একটা গল্প, বানানো গল্প নয়, ব্লগিংটা হচ্ছে আমার জীবনের রিয়েলিটি, যেটা রিয়েলিটি সেটা নিয়েই আমি কিভাবে চলেছি এটাই হচ্ছে আসল। সেখানে আমাকে সব সময় সবার মতো ভালো দেখাতে হবে, সবার বাবা মা সবাইকে ভালোবাসে বলে আমাকেও দেখাতে হবে আমার বাবা মা আমাকে ভীষণ ভালোবাসে। আমার বাবা, এরকম মানুষও দেখেছি যে সে তার বাবা সম্পর্কে বদনাম করছে একটা সময় কলেজ লাইফে, বাবা তাকে দেখে না, বাবার তার প্রতি কোনো ভালোবাসা নেই, কিন্তু যখন তার বিয়ে হয়ে গেল এবং বাবার কাছ থেকে অনেক পাওনা টাওনার ব্যাপার থাকতে পারে, সেরকম কিছু হলো বা নিজের কিছু স্বার্থের বিষয় হলো, সেই সময় বাবা খুব ভালো, বাবারা খুব ভালো হয়, বাবারা এটা হয় ওটা হয়, তখন আমি ভাবি যে ওর বাবা কি চেঞ্জ হয়ে গেল? মানুষটা কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু যে চেঞ্জ হয়েছে সে হচ্ছে যে বদনাম করতো সেই বাবার নামে সে। তো আমি বলবো এই সমস্ত দ্বিচারিতা, মানে দুমুখ ভাবের কোনো প্রয়োজন নেই। আর এইভাবে মানুষ যখন তোমাকে চিনে যাবে না, তখন তোমার প্রতি আর ভালো লাগাটা থাকবে না মানুষের। তো মানুষ বুঝতেই পারবে যে তুমি দেখনদারি করো, তুমি শো অফ করো, তুমি দেখাও, অ্যাকচুয়ালি গল্পটা অন্য। তো আমি অন্য কোনো গল্প লোকে একটা সময় আমার ধরা পড়ুক, বা আমার কোনো অন্য গল্প এক সময় ধরা পড়ুক, সেটা আমি চাই না। আমি চাই যা আছে ভাই তাই। আমাকে যদি আমার বাবা মা ভালো না বাসে, আমি যদি আমার মাসির কাছে আমার বাবা মার সবার ভালোবাসা পেয়ে থাকি, আমি সেটাই জোর গলায় বলবো যে হ্যাঁ, আমি এখানে পাইনি, এখানে আমি অঢেল পেয়েছি। ঠিক আছে, সত্যিটা রিয়েলিটিটা নিয়ে চলাটাই আমার মনে হয় জীবনের সবথেকে বড় সিম্পলিসিটি। এর থেকে সিম্পলিসিটি কিচ্ছু হয় না। আমি চায়ের ভাড়ে চা খাচ্ছি, আমি রাস্তার দোকান থেকে কিছু খাচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি না, এর থেকেও বড় সিম্পলিসিটি হচ্ছে নিজের রিয়েলিটি দেখানো। নিজে একটা শো অফ করার জন্য আমার কত ভালো পরিবার, আমার কত ভালো বাবা মা, এই সমস্ত শো অফ করাটা ওই দামি জামা কাপড়ের থেকেও বেশি বড় শো অফ। তো আমার মনে হয় সবথেকে বড় সিম্পলিসিটি হচ্ছে একটা ভাঙা চায়ের দোকানে চা খাওয়ার থেকেও নিজের যা রিয়েলিটি সেটা দেখানো। আমার হতে পারে টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার কোনো একটা জায়গায় খামতি আছে, কোনো একটা জায়গায় ভগবান আমায় কিছু দেয়নি, সেটা নিয়ে আমার আফসোস আছে। তো সেই জায়গাটা আমি কেন মানুষকে লোকাবো? সেই জায়গাটা নিয়ে হ্যাঁ সবসময় আলোচনা করবো না, কিন্তু আমার খারাপ লাগাটাও জানাবো, ভালো লাগাটাও জানাবো। যাদের আমার মানে আমাকে ভালো লাগবে, আমাকে যারা পছন্দ করে, তারা আমার খারাপ লাগাটা এটা কখনো বলবে না ইস একই কথা বলছে, তারা আমায় বলবে যে না মেয়েটার কত দুঃখ, তো ওর পাশে থাকি। তো ব্যাপারটা এটা
যারা সত্যি ভালোবাসে তারা কিন্তু দুঃখের সময় আমাদের প্রতি বোর ফিল করে না, তারা কিন্তু মনে করে যে না তুমি দুঃখ দেখাচ্ছ, সুখ দেখাচ্ছ, সমস্তটাই তোমার, আমরা দেখছি, নিচ্ছি, তোমাকে সান্ত্বনা দিচ্ছি, তোমার ভালো হোক চাইছি। যারা সত্যি আমাদের পছন্দ করে না তারাই একমাত্র তোমাকে ভালো সময় কি ভালো লাগে, তুমি কি ভালো এনকারেজ করো, অথচ যখন দুঃখের কথা বলছি দূর ভীষণ বোর করছে, তারা কখনো আপন হতে পারে না। তো আমি সেই বুঝে আমার জীবনের আপন লোকজনদেরকে অ্যাড করি। তো যাই অনেক কথা বলে ফেলি, আমি কথা বলতে গেলে তোমাদের অন্য একটা জিনিস দেখানোর আছে, সেগুলো তো দেখাবোই। তো তার আগে বলে দিয়েছি সেই সময়টা এটা ছিল। তারপরে আমরা এখানে আসার পর বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় আর যতই কাছের আপনজন হোক তাদেরকে চেনা যায় যখন তুমি তাদের কাছে রেগুলারলি যাবে। এবং কখন রেগুলারলি যাবে, বিশেষ করে বিয়ের পর, তখন তুমি কিন্তু বাবা মা খুব আপনজন যে সন্তানের মতো বড় করেছে সেও তখন তোমার সাথে এমন ট্রিট করবে যেন তুমি রোজ এসে থাকছো। হ্যাঁ, তো ওই জায়গাগুলো ফেস করে এসেছি। অনেক মেয়েরা আছে আবার সারা জীবনই ওইগুলো দেখেও তারপরেও যায়, বাপের বাড়িতে বারবার যায়, বারবার গিয়ে আমি অন্য কারোর কথা বলছি না, আমি নিজের আত্মীয়ের কথা বলছি যে সব সময় বাপের বাড়ি যাচ্ছে, বাপের বাড়ির নামে শুনছে, বাপের বাড়ির নামে কাছে নিজের সম্পর্কে বাজে কথা শুনছে, তারপরেও সেখানে যাচ্ছে, তাদের নামেও বদনাম করছে, অথচ তাদের কাছে যাচ্ছে 14 বার করে। তো ওইটা করার থেকে আমার মনে হয় যারা আমায় পছন্দ করে না তাদের থেকে একটু দূরে থাকাই ভালো। যারা আমায় পছন্দ করে না তারাও কমফোর্ট জোনে থাক, আমিও কমফোর্ট জোনে থাকি, তাদের সম্পর্কে নিন্দাটাও আমি কম করি এবং তাদেরও কম নিন্দা করতে হোক, কারণ তারা আমায় ভুলে যাবে। কারণ যারা আমায় পছন্দ করে না তারা আমায় মনেও রাখবে না, আমি এটা মনে করি। ওই কারণে আমি তাদের কাছে যাওয়ারও চেষ্টা করি না। মানে যারা আমায় যতটুকু চায় ঠিক ততটুকু, যখন বুঝে যাই সরে যাই। যাই হোক, এটা সবার ক্ষেত্রেই, বন্ধুত্বের ক্ষেত্রেও তাই করেছি কখনো, তারপরে নিজের রিয়েল লাইফেও করি। আর যারা আমাকে ছাড়া চলতেই পারে না তারা তো আমি চলে যেতে চাইলেও আমাকে ধরে বেঁধে নিয়ে আসবে, এবং সেটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের সাথে হাজার রকম ঝামেলা হলেও তাকে যদি আমি বলি না আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমার দরজার ছিটকানি লাগিয়ে রেখে দেবে যে যেতে দেবে না, এইরকম আর কি। তো আমি জানি না কোনো প্রয়োজনে অপ্রয়োজনে যে কারণেই হোক না কেন এখনও পর্যন্ত ওর কাছ থেকে এই ট্রিটমেন্টটা পাই যে আমাকে ছাড়া থাকতে পারবে না। তো এইটা আমি ওভার কনফিডেন্ট বলবো না, এটা আমি দেখেছি। এবং তারপরে যদি উল্টো কিছু হয় বা মানুষ তাতেও অভ্যস্ত হয়ে যায়, এটাতে কিন্তু আমি অবাক হব না, কারণ আমি দুনিয়াতে প্রচুর মানুষের প্রচুর দুমুখো ব্যবহার দেখে এসেছি। ওই কারণে আমার নিজের লোকটাও যদি কখনো চেঞ্জ হয়ে যায় আমি অবাক হব না, কষ্ট পাবো হঠাৎ করে, কিন্তু অবাক হব না। খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিতে পারবো আশা করি, এবং ভগবানের কাছে এটাই চাই যে জীবনে দুনিয়াতে মানুষ যতই চেঞ্জ হোক আমি যেন নিজের মধ্যে সেই শক্তিটা রাখি যে আমি যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে নিজে ভালোবাসবো, আমি অবাক হব না কোনো পরিস্থিতিতেই। তো এই হচ্ছে কথা, আর এটাই হওয়া উচিত। আসলে আমি অনেকটা ঘা খেয়ে এসেছি, তো যার জন্য এখন এই ব্যাপারগুলো মানুষ কোনো একটা জায়গায় চেঞ্জ হতে পারে না, যে কষ্ট পাওয়ার ব্যাপারটা, কষ্ট আমি পাই, কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিজেকে তুলে একদম জাগিয়ে তুলতে পারি, যেটা আগে পারতাম না। আর অবশ্যই আমার ভেতরের সেই চেষ্টাটা আমি করি, আমি চেষ্টাটা করি অবভিয়াসলি। তো যাই হোক, জানি না তোমাদের আমার কথাগুলো কতটা ভালো লাগে, যদি দেখো তাহলে আশা করি ভালো লাগবে। তো আজকে যেটা কথা বলবো, চলে আসি একদম ব্যাক টু প্রেজেন্ট। তো এখন হয়ে গেছে আমরা ভাইজ্যাগ থেকে এখানে চলে এসেছি, আমরা চলে এসেছিলাম আমাদের রবীন্দ্রপল্লীর বাড়িতে। তো সেখানে অনেক রকম কাটলো টাটলো, এতগুলো বছর পেরোলো, এখন আমরা তো যে বাড়িটায় রয়েছি সেই বাড়িতে চলে যাই, যে কালকে আমাদের ঘর ঝাড়াঝাড়ি হলো। তো এখন তো আমার অনেকগুলো ঘর এখানে, তো সেখানে ঘরটার পরিষ্কার করে ঘরটাকে কেমন লাগছে আলটিমেটলি তোমাদের দেখানো হয়নি, দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এই দেখো, এই যে হাতটা দেখতে পাচ্ছ, হাতের এই জায়গাটা, তোমাদের কালকে বলেছিলাম না হাতের মধ্যে তাপ লেগেছে, পুরো পোড়ার মতো হয়ে গেছে, এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখানে অলরেডি আরও একটা দাগ রয়েছে, আমি এটা দেখাতে পারবো না, ওই দাগটা এখনই যাই হোক, একই হাতের মধ্যে দুটো এরকম দাগ পড়লো, আর এটা তো কালকে একটা অদ্ভুতভাবে লেগে গেল। যাই হোক, এটা তো হয়ে গেল আমার কালকে সমস্ত কিছু পরিষ্কার করে ভোর হয়ে গেছে সব কিছু করতে। তো আলটিমেটলি ঘরগুলো কেমন লাগছে একবার দেখিয়ে দিই, তারপরে ছেলেদের স্নান হয়নি, ওদের স্নান করতে নিয়ে যেতে হবে। এই যে এটা তো আমার শোবার ঘর, জানো তোমরা, এইটা পুরোপুরি দেখো, আজকে এখানে পর্দাটা একটা কাপড় ছিল ওইটা আমি সরিয়ে দিয়েছি, কারণ ওটা ধুতে দিয়ে দিয়েছি। কাজগুলো সব কি হচ্ছে, কাজগুলো সব পরিষ্কার করতে দিয়ে দিয়েছি, পরিষ্কার করে ঠরে ফেলেছি, সবই পরিষ্কার করেছি। এই হচ্ছে আপাতত ঘরের অবস্থা, সমস্তটাই নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করেছি, ঠিক আছে? এখান দিয়ে দেখিয়ে দিই, এই যে সব নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করেছি, এদিক দিয়েও পরিষ্কার হয়ে গেছে। আর এইটা হচ্ছে এই করিডোরের এখানটা, এই জায়গাগুলো সব পরিষ্কার করেছি। আর এটা হচ্ছে বাবান ছোটুদের ঘর। এই ঘরে এখন নেক্সট অনেক কিছুই আনার ইচ্ছা আছে, প্ল্যান আছে, জানি না কি করতে পারবো। এই হচ্ছে বাবান আর ছোটুদের ঘর। আর এইখানে ওদের এগুলো তো পরিষ্কার ছিলই, আমি এটা আগের দিন করেছিলাম ক্লিন, তো কালকে তো নর্মাল ঝেড়ে দিয়েছি ঘরটা। এই হলো, ঠিক আছে? এইবার এই পার্টটা দেখাই,
এই বাইরের ঘরটা দেখিয়ে দিই। বাইরের ঘরে কতগুলো একটা জিনিস হচ্ছে, কতগুলো জামা কাপড় ঝোলানো, এবং শুভ্র এগুলোকে এইভাবে ঝুলিয়ে দিয়ে চলে গেছে। এগুলোকে টান টান করতে হবে। তো এই যে ঠাকুরের এই জায়গাটা একটুখানি পরিষ্কার করার ছিল, এখানটা ঝুলঠুল ঝাড়ার ছিল, এগুলো সমস্ত ঝেড়ে ফেলেছি। অতটা ইয়ে করে দেখাচ্ছি না। হ্যাঁ, আমার এই ঘরে মেনলি ঝুল ঝেড়েছি, কিন্তু গোছানোটা একটুখানি বাকি রয়েছে। কিন্তু এমনি সব ঝুলঠুল ঝেড়ে ফেলেছি, সমস্ত কিছু ঝেড়ে ফেলেছি। এই যে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু যেটা বাকি রয়েছে গোছানো, এখানে অনেক কিছু গোছানো বাকি রয়েছে। ঠিক আছে, এখানেও এই যে কিচেনেও কী করেছি, কিচেনেও এই সমস্ত মোটামুটি এইগুলো সব ঝেড়ে ফেলেছি, ঝুলঠুল এখানে সব ঝেড়ে ফেলেছি। ঠিক আছে, আর মেন ঘরগুলো তোমরা আশা করি বুঝতেই পারছো, যেগুলো দেখাচ্ছি। এই একটা, এই ঘরটায় তো দেখেছো তোমরা আশা করি। এইটা হচ্ছে আমার নাচ, আমার ক্রিয়েটিভিটির ঘর। ঠিক আছে, আর এই যে চ্যানেল ভিশনের তরফ থেকে নাচের জন্য একটা ওই অ্যাওয়ার্ড টাইপের বলে ওরা, একটা এরকম পুরস্কার পেয়েছিলাম। এই হচ্ছে এখান থেকেও ভিউটা ভালো লাগে। এগুলো সব ক্লিন করে ফেলেছি, এই যে এগুলো সব ক্লিন করে ফেলেছি। এই হচ্ছে ঘরটা, এই হচ্ছে ঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি। এবার হচ্ছে এই করিডোরের এই জায়গাটা, এখানে গামছা মেলে দিয়ে গেছে আমার বর। আর এই হচ্ছে এই করিডোরের এই জায়গাগুলো সব পরিষ্কার করেছি। এবার এই ঘরটা দেখো, মানে এই ঘরের চেঞ্জেস যা দেখতে পাবে, মানে ভাবতে পারবে না এই ঘরের কী চেঞ্জেস। এই ঘরের এই যে টেবিলের পোর্শন দেখো কীভাবে চেঞ্জ হয়ে গেছে, কদিন আগে যা অবস্থা করা ছিল। ঠিক আছে, এই যে এখানে মানি প্ল্যান্টটা আছে, এটাকে জল ভর্তিটাও করায়নিও। যাই হোক, এই হচ্ছে এখান থেকে প্রচুর হাওয়া আসে, প্রচুর। এই হচ্ছে ঘরটা। আমার এই জায়গাটা অত পরিষ্কার করা হয়নি, মানে এটা পরিষ্কারই ছিল, এর চারিদিক দিয়ে ক্লিন করেছি। আর সমস্ত ঝুল ঠুল ছেড়ে এই যে পরিষ্কার করে দিয়েছি, টেবিল সব পরিষ্কার করেছি। আর বাবানদের ঘরে যে ক্রিসমাস ট্রিটা ছিল ওটা এখানে এনে রেখেছি, ওটাও ক্লিন করা মোটামুটি। এই হচ্ছে জিনিসটা। এই হচ্ছে ব্যাপারটা। আজকে একটা শর্ট ভিডিওতে আমি ফেসবুকে আবার দেবো যে আমি আমার ঘরের হোম ট্যুর, কারণ ইউটিউবে দিয়েছি হোম ট্যুরটা। যাই হোক, এটা হয়ে গেল। দেখে নিলে যে আমি কিভাবে পরিষ্কার সমস্ত কিছু করা হয়ে গেছে সব কটা ঘর। তো মোটামুটি আপাতত এগুলো কিন্তু কমপ্লিট। আমার আপাতত আমি একটু রোদ থেকে দূরে থাকছি, বাবা আমার মুখে যা ট্যান পড়ে যায়। তো যাই হোক, এই সমস্ত কিছু আমার ক্লিন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। কালকে পুরো এগুলো সব ক্লিন করে এই অবস্থা, মানে এই সিচুয়েশানে আনতে পেরেছি। সারা রাত ধরে পরিষ্কার করে অল ওভার বাড়িটাকে একটা মানে সুন্দর সব পরিষ্কার করার একটা সিচুয়েশানে বা পরিষ্কার হয়ে যাওয়ার সিচুয়েশানে আনতে পেরেছি, ক্লিন সিচুয়েশানটায় আনতে পেরেছি। মানে এটা একটা টার্গেট থাকে যে পুজোর সময় আমাকে সব পরিষ্কার করতে হবে। তো সব আমি 2-3 দিন হোক যাই হোক করে ফেলতে পেরেছি। এবার অন্য দিকগুলোতে একটু ধ্যান দিতে হবে। তো আজকের ব্লগটা আমার এটাই ছিল, ক্লিনিংয়ের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে খুব শিগগির। ঠিক আছে, সঙ্গে থেকো। হোম সুইট হোম বাই সম্পূর্ণার। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অসংখ্য ধন্যবাদ, সাথে থেকো। আর যারা সবসময় সাথে আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ।